তানভীরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই, তবুও তানভীর গান বন্ধ করে দিয়েছে। ফাঁকা রাস্তা, নিরিবিলি পরিবেশ, দুপাশে সারি সারি গাছ। আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করলো। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনের পথ চিনিয়ায় না চলে, তোর ছেড়ে জড়বকে ছাড়ে না, পারছি তোকে ছাড়া না রে না। আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। তৎক্ষণাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলেছে। বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমস্বরে গান ধরালো। অনেকটা পথ দু ভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানার বাড়ি পর্যন্ত চলে আসছে। বাইকের শব্দে মেঘ সহ বাকি কাজিনরাও বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে। তানভীরকে দেখেই মেঘ আহ্লাদী কণ্ঠে ডাকলো, ভাইয়া। এই আসছে এখন ঢং করতে। 7 দিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি, নিষ্ঠুর কথাকার। মেঘ হেসে বলল, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তানভীর বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতরে চলে গেছে। কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে আসছে তানভীর, সেগুলোই সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পিছন ফিরে দেখল আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আবির ভাইকে বলার পরও আসলো না, ভাবতেই মেঘের মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। একটু সামনে এগোতেই পুরুষালী কণ্ঠ ভেসে আসে, কেমন আছেন ম্যাম? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশের হৃদয়কেও আনন্দিত করেছে। মেঘ অকস্মাৎ পেছন ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি করা বেধক অবহেলা আবিরের চোখে মুখে লেপ্টে আছে। অষ্টাদশী নিষ্ফলক চেয়ে থেকে খানিকক্ষণ পরখ করল আবিরকে। আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নিরেট কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ মেঘের বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনের এলোপাতারি চলাচলে আবিরের কাদম্বিনীর চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানুবাড়িতে বাধা দেওয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলে মামারা, খালামণি, নানা, নানু আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে এই কয়দিন খেয়ে না খেয়ে ছোটাছুটি করেছে। আবির চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকলো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে মেঘের খালামণি আর 2 মামি নাস্তা নিয়ে আসছে। আবির তানভীর পছন্দ মতো পিঠা আরও অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন। উনি ব্যাগ গোছাতে ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর, আবির আরও 2-3 জন কাজিন মিলে ঘুরতে গেছে। সবার নানুর বাড়িতেই অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তানভীর পাশে পাশে ঘুরছে। ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্পগুজব করছে। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আবিরের উদ্দেশ্যে 2 মামি মিলে এলাহি আয়োজন করেছেন। অবশ্য এত আয়োজনের পেছনে মেঘেরই হাত। ছোটবেলা আবির মেঘের নানু বাড়িতে আসছিল কিনা তা মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন। নানু বাড়িতে আবির ভাইয়ের খাবার দাবারে যেন কোনো রকম ত্রুটি না থাকে, তাই মেঘ নিজে সব লিস্ট করে দিয়েছে। রান্নার তদারকিও মেঘই করেছে। আবির পছন্দের তালিকা যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে। সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও করেছে। সালাদ থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সে সবই সে করেছে। ওরা আসতেই দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে। একবারের জন্যও ওদের সামনে আসছে না। তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসেছে। তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকল,
আবেগে বেশি খেয়ে ফেলেন না আবার। আবির আর্চকে তানভীরের দিকে তাকালো। তানভীরের মুখে রহস্যময় হাসি। আবির ভ্রু গোটাতেই তানভীর বিড়বিড় করে বলল, আমি খবর পেয়েছি তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজে হাতে রান্না করেছে। আবির ভ্রু উঁচিয়ে ওষ্ঠ বেঁকিয়ে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মুচকি হেসে বলল, এভাবে আমায় না দেখে আমার বোনটাকে দেখতেও তো পারো। আবির গলা খাকারি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক তখন দেখবি তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাবই না। তানভীর নিঃশব্দে হাসল, সাথে আবিরও। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো। মেঘ আর হালিমা খানও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরাও মেঘেদের সঙ্গে কিছুটা এগিয়ে আসছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া আমি তোমার সাথে যাব। তানভীর সহসা জানালো, আমি তোকে নিতে পারবো না। কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু কি বলছিল মনে নাই, আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কেন? আমাকে নিয়ে চালালে কি হবে? তানভীর আকাশের পানে তাকিয়ে বলল, আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয়। তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে, সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ার সঙ্গে যা, আমি আম্মুকে নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবুও আমি তোমার সাথেই যাব। তানভীর শক্ত কণ্ঠে বলল, বনু বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলেও সমস্যা নেই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বু মার্ডারই করে ফেলবে। মেঘ ভ্রুকুচকে বলল, ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারান্টি আছে? গ্যারান্টি আমি তোকে দিচ্ছি, কিছু হবে না তোর। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তবুও তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমায় বাড়িতে জায়গা দিবে না বোন। তুই কি চাস তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? মেঘ রাগে কটমট করতে করতে বলল, হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। নিয়ে যাও আম্মুকে, আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দেব। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল। হালিমা খান উঠতেই তানভীর বাইক স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কথাই বলেনি। ওরা কিছু দূর যেতেই আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে নিচের ব্যাগটা মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসছে। আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সী রাগান্বিত মুখবিবদ দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল। মেঘের রাগ অতি সহজে কমবে না, এটা আবির বেশ বুঝতে পারছে। মেঘের ছোট থেকেই এই স্বভাব, নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি মেমকেও না। আর যদি কারোর ওপর রাগ ওঠে তাহলে এত সহজে রাগ কমে না। কথা বললেও রাগে কটমট করতে করতেই বলে। বড় হয়েছে ঠিকই, তবে এখনও আগের স্বভাবই আছে। তানভীর ওর আম্মুকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোড়াজড়িতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতির ন্যায় মেঘকে দেখছে। রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠা আঙুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করল। টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল, এখনও রাগ কমেনি তোর? কিসের রাগ? আমার কারোর ওপর কোনো রাগ নেই। তা তোর চোখেই ভাসতেছে। মেঘ চোখ তুলে তাকাতেই আবির মুচকি হাসল, কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত। মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল, আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন? যদি না নিয়ে যাই তাহলে কি করবি? বাস বা অন্য কিছু নিয়ে চলে যাব। সত্যি সত্যি? তুই আমায় একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না, যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। আবির হঠাৎই 2 আঙুলে মেঘের থুতুনি উঠালো। আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিউরে ওঠে, সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গুরুতর কণ্ঠে বলল, টাকা? মেঘ নিব নিব চোখে তাকাতেই আবিরের গভীর নেত্রে দৃষ্টি নিবন্ধ হয়।
সঙ্গে সঙ্গে মেঘের ভ্রুযুগল কুঁচকে আসে। এই একজোড়া চোখ মেঘকে কি যেন বলতে চাচ্ছে। চোখের ভাষা বোঝার সাধ্যে ছোট্ট অষ্টাদশীর নেই, তবে দৃষ্টির গভীরতা প্রখর, তা বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায়ই খেয়াল করে। মেঘ তাকালে চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজও আবিরের দৃষ্টি প্রখর। অষ্টাদশীর আঁখি জোড়াও আবিরের চোখে নিবন্ধ হয়ে আছে, পলক ফেলছে না কেউই। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ, দিনকে দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না, তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এসবের কিছুই বুঝিস না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছি। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলোও কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবির ভাইয়ের স্পর্শ শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশীর হৃদয়ে 7 দিন যাবৎ জ্বলজ্বল করা তীব্র অনলকে মুহূর্তেই নিভিয়ে দিয়েছে। আবির বলা প্রতিটা কথা অষ্টাদশীর হৃদয় স্পর্শ করছে। আবির কোনো বিষয়ে আপসেট, এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়ে পাননি, এটা খুব স্পষ্ট। তবে কী চেয়েছিলেন তিনি, কেনই বা পাননি? সেই ক্ষোভ কেন মেঘের উপর ঝাড়েন? সব প্রশ্নের উত্তরই অজানা। আবিরের চোখ লাল হয়ে আছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘে থুতনিতে রাখা নিজের আঙুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্নরা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞেস করবে, আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয়। জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না। তাই অষ্টাদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলোকে সেখানেই চাপা দিয়ে দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায়, একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে। তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবিরের রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে। কিছুক্ষণ পর আবির আসছে। ভেজা চুল ছেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসছে। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানুবাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না। মিম আদির সঙ্গে আড্ডা, ছাদের গাছগুলোর যত্ন নেওয়া, ভার্সিটি ক্লাস, বন্ধুদের সাথে গল্প, সব নিয়েই ব্যস্ত থাকে মেঘ। আবিরও নিজের কাজে ব্যস্ত। আলী আহমেদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজ আবিরই করে। তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন। তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথাই তেমন সাড়া দেয় না। বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আবির আসলেই মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথাই মেঘের মাথায় সর্বক্ষণ ঘুরপাক খায়, আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘেদের সঙ্গে তামিম আর মিনহাজের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে। তামিম বন্যাকে আর কোনোদিন উল্টোপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশিই কেয়ার দেখায়। মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছুই বলে না। এসব বিষয় ইগনোর করে চলে। 2-3 দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সাথে কথা বলার, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে। দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কি না, বাড়ির মানুষ দেখলে কি ভাববে, এসব ভেবেই আবির কুল কিনার পাচ্ছে না।
এদিকে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর আবির আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পারছে না। সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারছে না। এক কাজ দুবার তিনবার করতে হয়। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিংয়ে যাবেন। মেঘকেও বলেছিল, কিন্তু মেঘ যাবে না বলেছে। মালিহা খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যাননি। আবির আজ 2টার দিকে অফিস থেকে বাসায় আসছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শোধালো, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে উত্তর দিল, গেলেই বুঝবি। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে, আবির ভাই ছাদে যেতে বললেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আড়ি তার কথায় ছাদে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু অবুঝ মনকে মানাতে পারছে না। 10 থেকে 15 মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটা চিরকুট লেখা, ওয়েলকাম। মেয়ে কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতেই আশ্চর্য বনে গেল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি। সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল, প্রতিটা চিরকুটেই লেখা, আই এম সরি মেঘ, প্লিজ ফরগিভ মি, সরি, আই ফিল রিগ্রেট অ্যান্ড গিল্টি। এর মতো অসংখ্য বাক্যের চিরকুটে সম্পূর্ণ ছাদ। ছাদের গাছের ডাল পাতা রঙিন হয়ে আছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটে লেখা লাইনগুলো পড়ছে। নিজের অজান্তেই অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটেছে। প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশী ছাদে হাঁটছে আর চিরকুট পড়ছে। সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করেছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে, আপনি মানুষটা অত্যাধিক রহস্যময়। কৌশলে যেমন কষ্ট দেওয়াই পটু, তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরীকরণেও সক্ষম। মেঘ মুচকি হেসে বলল, তবে আপনার চড়ুইও কম না। আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা আবির ভাইকে বোঝানো যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতে মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখল। এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটল না। ভাবতেই আবিরের মাথায় ব্যথা অনুভব হচ্ছে। তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবির কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটা চিরকুটও নেই। তার মানে মেঘ ছাদে আসছিল আর চিরকুট নিয়েও গেছে। আবির তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবেই আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁদছে। মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতেই 9 বছর আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরে বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে। আজ মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না। সামান্য উইশটুকেও কেউ করে না। তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির 12টার দিকে অফিসে যেতে চাইলে আলিয়া আহমেদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করেন। সেজন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে। ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ হতেই আবির গিয়ে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞেস করলেন, এখানে মাহাদিবা খান নামের কেউ আছেন?
মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? ওনার নামে পার্সেল আসছে। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথা থেকে? সরি ভাইয়া, সেটা বলতে পারছি না। পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধুয়ে দৌড়ে আসছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহদিবা। ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে। মেঘকে হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট করে বলল, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানভীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের ওপর পার্সেল রেখে কাঁচি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পার্সেল কে পাঠাইছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। আমার পার্সেল দিন। কে পাঠিয়েছে না বললে পার্সেল দিব না। আজব তো, আমি জানি না কে পাঠিয়েছে। তাহলে পার্সেল দেখার দরকার নেই বলে আবির পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। মনে মনে বিড়বিড় করে বলছে, নিজে সামান্য উইশও করবে না, আবার কেউ পার্সেল দিলে নিতেও দেবে না। এ কেমন মানুষ রে বাবা? আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে, হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে। মেঘ কী করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিনহাজ, তামিম, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠিয়েছে কি না জিজ্ঞেস করছে, কিন্তু কেউই কিছু জানে না। মিনহাজকে জিজ্ঞেস করায় মিনহাজ বলছে, তোদের বাসার ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হইতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যেই কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজেই চিন্তায় পড়ে গেছে। তবে কে দিল পার্সেল? দুপুরের পরপর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেঘকে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব। কেন? তানভীর মুচকি হেসে বলল, এমনি। মেঘও সঙ্গে সঙ্গে হাসল। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলেছে, সেই অনেক। মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে। তানভীর ড্রয়িং রুমেই বসেছিল। হালিমা খানকে বলেই মেঘকে নিয়ে বের হয়েছে। মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? হতেও পারে, তার জন্যই গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেঙচি কাটল। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে। তানভীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চক্ষু ছানা বড়া হয়ে গেছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থডের জন্য সুন্দর করে সাজানো। তানভীর মুখে হাসি রেখে বলল, হ্যাপি বার্থডে বনু। মেঘ আহ্লাদি কণ্ঠে বলল, থ্যাংক ইউ ভাইয়া। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে দেখছে। কিছু ভাবার বা বলার আগেই আচমকা কেউ মেঘের দু চোখ চেপে ধরে। মেঘ সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করে উত্তেজিত কণ্ঠে বলল, বন্যা। হাত ছাড়তেই মেঘ পেছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে। বন্যাও জড়িয়ে ধরে বলল, হ্যাপি বার্থডে বেবি। মেঘ হেসে বলল, থ্যাংক ইউ বেবি। এবার মিনহাজ, তামিম, মিষ্টিরা সমস্বরে বলে উঠল, হ্যাপি বার্থডে মেঘ। মেঘ অবাক চোখে সবাইকে দেখছে। বারবার তাকাচ্ছে তানভীরের দিকে। তানভীরের ঠোঁটে হাসি। মেঘ কী বলবে কিছুই বুঝতে পারছে না। জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে, তাও আবার এত জাঁকজমকভাবে। সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে। মেঘ সেসব গিফট টেবিলের ওপর রেখে দৌড়ে গেল তানভীরের দিকে। কোমল দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এত কিছু করার কি দরকার ছিল? তানভীর মৃদু স্বরে বলল, এগুলো কিছুই না, একটু অপেক্ষা কর দেখবি। মেঘ তানভীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। 2-3 মিনিট পর প্রায় 30 জনের মতো পথশিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে মেঘকে উইশ করল। মেঘ নিজের চোখকে কোনো মতেই বিশ্বাস করতে পারছে না। তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি, পারবি না?
মেঘের চোখ ছলছল করছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকস্মাৎ ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারেনি। ফুপ্পি, আইরিন্না সবাই আসছে। মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না দিয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিট পর তানভীর শক্ত কণ্ঠে বলল, আর কতক্ষণ কাঁদবি? মেঘ চোখ মুছতে মুছতে তানভীরকে জিজ্ঞেস করল, এত আয়োজন তুমি করেছ? তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল, আমার এত সামর্থ্য এখনো হয়নি বনু, এসব ভাইয়া করেছে। মেঘের হাসি মিলিয়ে গেছে, আশেপাশে চোখ বোলায়। আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে চেয়ে গেছে মেঘের মুখ। উদ্বিগ্ন কণ্ঠে শোধায়, উনি কোথায়? জানি না। উনি আসবেন না? বোধ হয় না। মেঘ এবার তপ্তস্বরে বলল, কেন? তুই নাকি ভাইয়ার ওপর রেগে আছিস, তাই? তাহলে এসব করেছেন কেন? তুই ভাইয়ার জন্মদিন করেছিলি, তাই ভাইয়াও তো জন্মদিনের আয়োজন করেছেন। মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ওনাকে আসতে বলো। তানভীর পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল। আসার কথা বলায় আবির শীতল কণ্ঠে বলল, তোরা কেক কেটে ফেল, আমি আসবো না। সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলেছে। হাত বাড়িয়ে তানভীরের থেকে ফোন নিয়ে মেঘ রাগী স্বরে বলল, আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটবো না। এবার আপনি ভাবুন আসবেন কি না। বলেই মেঘ কল কেটে দিয়েছে। মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। বন্যা হাঁ হয়ে মেঘকে দেখছে। যে আবির ভাইকে মেঘ বাঘের মতো ভয় পেত, আজ কি সুন্দরভাবে ওনার ওপর অধিকার দেখাচ্ছেন। মিনহাজ, তামিম শুধু চোখ চাওয়াচাওয়ি করেছে। তানভীরের সামনে মেঘকে আলাদাভাবে কিছু বলার সাহস নেই ওদের। মেঘ আইরিনদের সঙ্গে গল্প করছে। বন্যাকেও ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আবির আসছে। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার, বুকের ওপর সানগ্লাস ঝুলানো। আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে। আবিরকে দেখেই মেঘের ঠোঁটে হাসি ফুটেছে। বন্যা, মিনহাজ, তামিমও হ করে তাকিয়ে আছে আবিরের দিকে। মিষ্টিরা আবিরের গেটআপ দেখে ফিদা হয়ে গেছে। আবির আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে। ফুপ্পির থেকে শুরু করে আবির, তানভীর সহ যতজন পথশিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে। কেক কাটার পর্ব শেষ হতেই আবির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল, হ্যাপি বার্থডে ডিয়ার স্প্যারো। মেঘ থ্যাংক ইউ বলে বক্স খুলতেই বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায়। আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে। বক্সে জলজল করছে ডায়মন্ডের আংটি। তা দেখে মেঘের হাত কাঁপছে। মেঘের ভাবভঙ্গি দেখে আবির থমথমে কণ্ঠে বিড়বিড় করে বলল, আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না। তোর ফ্রেন্ডরা ভাববে জীবনে ডায়মন্ড দেখিস নি। তাড়াতাড়ি আংটিটা পর, আমাকে আংটি পরাতে বাধ্য করিস না। আমি আংটি পরালে এখানে কাহিনী হয়ে যাবে। মেঘ এক পলক আবিরকে দেখে। আস্তে করে গলা খাকারি দিয়ে টেবিলের ওপর বক্স রেখে আংটিটা নিয়ে নিজেই নিজের অনামিকা আঙুলে ঢোকালো। নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ। জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পরেছে হাতে। মেঘ খুশিতে ফুপ্পি সহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে। উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে। দুজন দুজনের দিকে তাকাচ্ছে, কিছুই বলতে পারছে না, শুধু চোখে ইশারা দিচ্ছে। সবটা যে আবিরের পরিকল্পনা তা বোঝার ক্ষমতাও তাদের নেই। মেঘের জন্মদিনে ছোটোখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকেই ভেবে রেখেছিল আবির, কিন্তু আজ মেঘের নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে। বাসায় বসেই সব পরিকল্পনা করেছে। দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে। তানভীরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করেছে। সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছিল মিনহাজদের বলার জন্য, এবং অবশ্যই যেন সবাই আসে। বন্যা ও তানভীরের কথা মতো সবাইকে বলেছে। ফুপ্পিদের আবিরই জানিয়েছে। মিনহাজ আর তামিমকে নিজের অবস্থান বোঝানোর জন্যই আবির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে। সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে। যেখানে মারপিট আর কথায় কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে, সেখানে কিছু কৌশল খাটাতেই হয়। এই ছিল আমি তো ভালোবাসি তোকে পর্ব 47। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসবো।
আমার বলা আমির তো ভালোবাসি তোকে পর্বগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন, লাইক করবেন, কমেন্ট করে বলবেন আপনার কেমন লেগেছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।